আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ, শিক্ষক কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং দেশ এবং বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের এই ক্লাস দেখছেন এবং শুনছেন, তাদের সবাইকেই ফুলবাড়িয়া কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো যে কোভিড-19-এর কারণে অনলাইনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলছে। তার ধারাবাহিকতা আমাদের ফুলবাড়িয়া কলেজের প্রত্যেকটি ক্লাসই রুটিন ওয়াইজ আমাদের অনলাইনের মাধ্যমে হচ্ছে। প্রত্যেকটা শিক্ষকই তার প্রতিটা সাবজেক্টের প্রত্যেকটা ক্লাসই অনলাইনের মাধ্যমে তোমাদের কাছে ডেলিভারি করার চেষ্টা করছে। তার ধারাবাহিকতা আজকে আমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের নবম অধ্যায়ের যে সামাজিক ব্যবস্থা রয়েছে সেই সামাজিক ব্যবস্থা সম্পর্কিত একটি ক্লাস। আমরা গত দুইটা ক্লাসই সামাজিক ব্যবস্থা সম্বন্ধে নিয়েছি। প্রথম ক্লাসে সামাজিক ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ উপাদান ছিল, সেটা হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা এবং সম্পত্তি ছিল। ওই ক্লাসটা আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পেরেছি এবং দ্বিতীয় ক্লাসটাতে আমরা রাষ্ট্রের ধারণা, 2 দিন আগে যে ক্লাসটা আমি নিয়েছিলাম ওটা আমরা শেষ করতে পেরেছি। এবং আজকে আমরা সামাজিক ব্যবস্থার অন্যতম একটা গুরুত্বপূর্ণ প্রত্যয়, সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্ব। সেই ক্লাসটা আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করার জন্য। আমি মাহবুবুল কাদের, প্রভাষক সমাজবিজ্ঞান, ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ। আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্ব। তো আমরা শিখব ক্ষমতার সংজ্ঞা, কর্তৃত্বের সংজ্ঞা, ক্ষমতার বিভিন্ন বৈশিষ্ট্য, তারপর কর্তৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্য, ক্ষমতার বৈশিষ্ট্য সহ ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে সম্পর্ক, ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে বিভিন্ন ধরনের পার্থক্য, বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা মূল আলোচনায় ফিরে আসি। আশা করছি তোমরা অবশ্যই ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তাহলে কি আমরা ক্ষমতা এবং কর্তৃত্ব নিয়ে ক্লাসটা শুরু করি। ক্ষমতা বিষয়টা কি? ক্ষমতা বিষয়টা হচ্ছে তোমার নিজের যে ইচ্ছা, নিজের যে আকাঙ্ক্ষা, সে জিনিসটা অন্যের উপর চাপিয়ে দিয়ে অথবা অন্যের মাধ্যমে করিয়ে নেওয়া, অথবা তোমার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ অন্যকে দিয়ে করিয়ে তুমি অর্থনৈতিকভাবে অথবা সামাজিকভাবে অথবা রাজনৈতিকভাবে বিভিন্নভাবে লাভবান হওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় ক্ষমতা। এখানে বিভিন্ন সমাজবিজ্ঞানের ক্ষমতাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছে। সমাজবিজ্ঞানী পোপেন্সের মতে উনি তার সোসিওলজি গ্রন্থে একটি কথা বলেছেন যে অন্যান্যরা সহযোগিতা করুক চাই না করুক, তাদের কর্মকে প্রভাবিত এবং নিয়ন্ত্রণ করার যোগ্যতার নামই হচ্ছে ক্ষমতা। আবার সমাজবিজ্ঞানী শেফার তার সোসিওলজি গ্রন্থে প্রায় একই ধরনের কথা বলেছেন। উনি বলেছেন অন্যদের ইচ্ছা থাক বা না থাক, তাদের আচরণকে নিয়ন্ত্রণ করার যোগ্যতার নামই হচ্ছে ক্ষমতা। তার মানে আমরা যে জিনিসটা বোঝা যাচ্ছে যে নিজের ইচ্ছাটাকে অন্যের মাধ্যমে করিয়ে নেওয়ার যে ক্যাপাসিটি, যে যোগ্যতা, সেটাকে বলা হচ্ছে ক্ষমতা। তাহলে আমরা ক্ষমতার সংজ্ঞাটা মোটামুটিভাবে একটা ধারণা নিয়েছি। এরপর হচ্ছে ক্ষমতার রূপ। এটা হচ্ছে ক্ষমতার রূপটা হচ্ছে, প্রথমটা হচ্ছে কর্তৃত্ববাঞ্জক ক্ষমতা। কর্তৃত্ববাঞ্জক ক্ষমতা হচ্ছে এখানে কোনো বৈধতার প্রশ্নটা খুব একটা বেশি থাকে না। উইদাউট বৈধতা যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে কর্তৃত্ববাঞ্জক ক্ষমতা। এখানে প্রায় একনায়কতন্ত্রের মতো, অনেকটা রাজাদের আমলের রাজারা যেমন বংশানুক্রমিকভাবে রাজা হতো, তাদের একচ্ছত্র আধিপত্য থাকতো, সেটাকে বলা হচ্ছে এক ধরনের কর্তৃত্ববাঞ্জক ক্ষমতা ছিল সেটা। আবার স্বৈর শাসক যারা, এই শাসন ব্যবস্থাটাকেও একটা কর্তৃত্ববাঞ্জক ক্ষমতার মধ্যে ফেলে দিয়ে আলোচনা করা যেতে পারে। এরপর হচ্ছে গণতান্ত্রিক সমাজের ক্ষমতা। তো গণতান্ত্রিক সমাজের ক্ষমতাটা হচ্ছে জনগণের জন্য, জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশের মাধ্যমে এবং জনগণ কর্তৃক বিষয়টা স্বীকৃত থাকে, এটাকে বলা হচ্ছে তোমার গণতান্ত্রিক সমাজের ক্ষমতা। এই ক্ষমতাটা মোটামুটি একটা স্থায়িত্ব রয়েছে এবং এটা জনগণের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটে থাকে, এটার মধ্যে কিছুটা বৈধতা রয়েছে। এরপর হচ্ছে সর্বাত্মক ক্ষমতা। সর্বাত্মক ক্ষমতাটা হচ্ছে সব জায়গায় প্রচলিত যে ক্ষমতাটা, এটা হচ্ছে সর্বাত্মক ক্ষমতা। তো আমরা ক্ষমতার বিভিন্ন রূপ সম্বন্ধে আলোচনা করলাম। এরপর যে আমরা একটু দেখে নেব ক্ষমতার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য। তো আমরা এখানে একটা চার্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি আমি। জে এল গিবসনের মতে
কর্তৃত্ব বৈশিষ্ট্যগুলো হচ্ছে, কর্তৃত্ব একটি পদ বা অবস্থান। কর্তৃত্বের বিষয়টা আবার একটু আলাদা। কর্তৃত্বের যে সংজ্ঞাটা, সেই সংজ্ঞাটা আমরা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে যে ক্ষমতাটা যখন বৈধতা পায়, ক্ষমতাটার যখন আইনগত ভিত্তি থাকে, ক্ষমতাটা যখন জনগণের দ্বারা স্বীকৃত থাকে, সেটাকে বলা হচ্ছে তোমার কর্তৃত্ব। কর্তৃত্বের ক্ষেত্রেও একই বিষয়। কর্তৃত্ব হতে গেলেও তোমাকে প্রথম সেই জিনিসটাকে ক্ষমতা হতে হবে। তার মানে কর্তৃত্বটা হচ্ছে ক্ষমতারই একটা বৈধ, আইনসঙ্গত এবং জনগণ কর্তৃক স্বীকৃত একটা রূপ, সেটাকে বলা হচ্ছে কর্তৃত্ব। এবং কর্তৃত্বের বৈশিষ্ট্যগুলো আমরা হচ্ছে, কর্তৃত্ব একটি পদ বা অবস্থান। কর্তৃত্ব একটা নির্দিষ্ট পদসোপান, একটা অবস্থান, একটা সামাজিক স্বীকৃতি, একটা আইনগত ভিত্তি, এই বিষয়গুলোকে প্রকাশ করে। তাই একটি পদ বা অবস্থান হচ্ছে কর্তৃত্ব। কর্তৃত্বের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে, কর্তৃত্ব অবস্থানকে মেনে নিতে হয় কারণ তা আইন কর্তৃক স্বীকৃত। কর্তৃত্ব অধস্থনকে মেনে নিতে হয়। অধস্থন বলতে একজন মানুষের অধীনে যারা থাকে, যেমন একটা অফিসের যদি একজন বস থাকে, তাহলে তার অধীনস্থ যারা থাকেন তাদের সবাইকে কর্তৃত্ব বিষয়টা মেনে নিতে হয়। এই কারণে মেনে নিতে হয় যে ওই অফিসের যে রুলস এবং ওই অফিসের যে রেগুলেশনগুলো রয়েছে, সেগুলো কর্তৃত্ব, মানে সেগুলো হচ্ছে আইন দ্বারা স্বীকৃত এবং সেগুলি অধস্তনদের জন্যই তৈরি করা হয়েছে, তাদের ভালো মন্দের জন্যই তৈরি করা হয়েছে এবং তাদের সব কিছু বিবেচনা করে করা হয়েছে, যেটা নাকি জনগণ কর্তৃক এবং অথবা অথরিটি কর্তৃক আইন দ্বারা স্বীকৃত। এই জন্য কর্তৃত্বটা অবশ্যই অধীনস্থদেরকে মেনে নিতে হবে। এটা কর্তৃত্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তো কর্তৃত্বের 3 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে, কর্তৃত্ব সর্বদাই উলম্বিকভাবে খাটানো হয়, এটা আনুভূমিকভাবে খাটানো হয় না। এই হচ্ছে আমাদের আপাতত কর্তৃত্বের বৈশিষ্ট্য। এরপরে ম্যাক্স ওয়েবারের মতে, বিখ্যাত সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের প্রকারভেদ। কর্তৃত্বের প্রকারভেদের মধ্যে প্রথমটা রয়েছে যৌক্তিক কর্তৃত্ব। যৌক্তিক কর্তৃত্বটা হচ্ছে, এটা হচ্ছে আইনসিদ্ধভাবে যৌক্তিক কর্তৃত্ব। যৌক্তিক কর্তৃত্বে ওই যে আগের যে আলোচনা রয়েছে, কর্তৃত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, সেটা এখানে প্রকাশ পায়। সেটা হচ্ছে যে যৌক্তিক কর্তৃত্বটা হচ্ছে, তুমি আইন দ্বারা স্বীকৃত হতে হবে এবং জনগণ দ্বারা স্বীকৃত হতে হবে। এটা অবশ্যই সংবিধান সম্মত এবং রাষ্ট্রের সমস্ত নিয়মকানুনের মধ্যে পড়ে। সেটাকে বলা হচ্ছে তোমার যৌক্তিক কর্তৃত্ব। আরেকটা হচ্ছে ঐন্দ্রজালিক কর্তৃত্ব। ঐন্দ্রজালিক কর্তৃত্বটা হচ্ছে, তোমরা দেখবে আমরা পৃথিবীতে কিছু মহামানব থাকে, যাদের ছিলেন এবং এখনো পর্যন্ত হয়তো রয়েছেন, যাদের কিছু ঐন্দ্রজালিক কিছু ক্ষমতা থাকে, কিছু এক্সট্রা অর্ডিনারি কিছু পাওয়ার থাকে। শেরে বাংলা কে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমেরিকার আব্রাহাম লিঙ্কন সহ বিশ্বের অনেক মহামানব, যাদের আমরা তাদের কর্তৃত্ব মানতে আমরা বাধ্য নই। এটা হয়তো আইন দ্বারা স্বীকৃত না, কিন্তু তাদের কিছু অসাধারণ কীর্তিকলাপের জন্য, তাদের কিছু ঐশ্বরিক ক্ষমতার মতো কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু পাওয়ারের কারণে, কিছু ক্ষমতার কারণে, কিছু কর্মদক্ষতার কারণে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তাদের নীতিকে, তাদের আদর্শকে একটা মান্য করে। এটাও এক ধরনের কর্তৃত্ব এবং এই কর্তৃত্বটাকে বলা হচ্ছে তোমার ঐন্দ্রজালিক কর্তৃত্ব। যেমন আমি অথবা তুমি আমি আমাদের মতো একটা সাধারণ মানুষ যদি জনগণকে ডেকে আমরা একটা কথা বলি, সেটা জনগণ যতটা না বেশি শুনবে। তো আজকে যদি তুমি একজন স্টার, যে কোনো একটা সেক্টরের একজন স্টার, একজন বিখ্যাত ব্যক্তি, ওনাকে দিয়ে যদি এই ঘোষণাটা তুমি দেওয়াতে পারো, অথবা একই কথা যদি ওনার মাধ্যমে তুমি বলাতে পারো, তাহলে দেখবে যে বিষয়টা অনেকটা বেশি গ্রহণযোগ্যতা পেয়েছে। এটাকে বলা হচ্ছে তোমার ঐন্দ্রজালিক কর্তৃত্ব। এরপর আছে তোমার ঐতিহ্যবাহী কর্তৃত্ব। ঐতিহ্যবাহী কর্তৃত্বগুলো হচ্ছে বংশানুক্রমিকভাবে, মানে আগের বংশের লোকজন থেকে পরের বংশের লোকজন কিছু কর্তৃত্ব পেয়ে থাকে। এটা হচ্ছে ঐতিহাসিকভাবে প্রাপ্ত এবং এটা ঐতিহ্যগতভাবে প্রাপ্ত। এই কর্তৃত্বগুলোকে বলা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কর্তৃত্ব। তবে এটা সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারের মতে এটা হচ্ছে কর্তৃত্বের প্রকারভেদ। তাহলে আমরা ক্ষমতার সংজ্ঞাটা জেনেছি, কর্তৃত্বের সংজ্ঞা জেনেছি, ক্ষমতার বিভিন্ন রূপ জেনেছি, কর্তৃত্বের বিভিন্ন বৈশিষ্ট্যের কথা জানলাম
এরপর আমরা জানলাম কর্তৃত্বের বিভিন্ন প্রকারভেদের কথা। এর পর্যায়ে একটা জিনিস বাদ থেকে যায়, সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে কি সম্পর্ক রয়েছে, অথবা ক্ষমতা এবং কর্তৃত্বের মাঝে কি পার্থক্য রয়েছে, এই বিষয়টা আমাদের বাদ থেকে যায়। এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। ক্ষমতা এবং কর্তৃত্বের পারস্পরিক সম্পর্ক। একটা হচ্ছে সংজ্ঞা, প্রকৃতি এবং কার্য পদ্ধতি অনুসারে। সংজ্ঞার দিক থেকেই ক্ষমতার সাথে কর্তৃত্বের একটা পার্থক্য পরিলক্ষিত হয়। সেটা হচ্ছে অন্যান্যরা সহযোগিতা করুক আর নাই করুক, বিভিন্ন সমাজে তিনি বলেছেন তোমার নিজের ইচ্ছাটাকে অন্যজনের উপর যদি তুমি ফলাতে পারো, তাহলে সেটাকে বলা হয় ফলানোর যে শক্তি অথবা ফলানোর যে পাওয়া, সেটাকে বলা হচ্ছে ক্ষমতা। কিন্তু কর্তৃত্ব হতে গেলে অবশ্যই এই বিষয়টার সাথে তোমার আইনগত ভিত্তি থাকতে হবে। তোমার ক্ষমতাটা হচ্ছে একটা অস্থায়ী বিষয়, আর কর্তৃত্বটা হচ্ছে একটা স্থায়ী বিষয়। তাই সংজ্ঞার দিক থেকে কর্তৃত্ব এবং ক্ষমতার মধ্যে একটা ব্যাপক পার্থক্য পরিলক্ষিত হয়। আবার সম্পর্কটা কোথায় রয়ে গেছে? তুমি তোমার নিজের ইচ্ছাটাকে অন্যজনের মাধ্যমে অন্যজনের উপর চাপিয়ে দেওয়ার নাম যেহেতু ক্ষমতা, এবং এটাই যখন আবার বৈধতা পায়, তখন সেটা হচ্ছে একটা কর্তৃত্ব। তার মানে ক্ষমতাবিহীন কর্তৃত্ব অথবা কর্তৃত্ব ছাড়া ক্ষমতা, দুটোর মধ্যে কোনোটাই কিন্তু একটাকে ছেড়ে দিতে পারে না। তাহলে আমরা ভাবতে পারি সংজ্ঞা, প্রকৃতি এবং কার্যপদ্ধতি অনুসারে ক্ষমতার এবং কর্তৃত্বের মধ্যে যেমন কিছু পার্থক্য রয়েছে, আবার তেমনই কিছু সম্পর্কও রয়েছে। এরপর হচ্ছে 2 নম্বর হচ্ছে বল প্রয়োগের উপাদান। ক্ষমতা হতে গেলে অবশ্যই বল প্রয়োগের একটা উপাদানের প্রয়োজন রয়েছে। তুমি শারীরিক বল, অর্থনৈতিক বল, রাজনৈতিক বল, যে কোনো ধরনের একটা শক্তি, বল প্রয়োগের বিভিন্ন উপাদানের যে বিষয়টা, এটা হচ্ছে অবশ্যই ক্ষমতা দেখাতে গেলে অথবা ক্ষমতার দ্বারা কাউকে কিছু কারোর উপর চাপিয়ে দিয়ে কিছু করাতে গেলে তোমার কোনো না কোনো একটা বল প্রয়োগের একটা ব্যাপার, বল প্রয়োগের কিছু উপাদান অবশ্যই প্রয়োজন পড়বে। কিন্তু কর্তৃত্বের বিষয়টা, এটা বল প্রয়োগের কোনো উপাদান নয়, এটা আইন সিদ্ধ। এটা জনগণ তার স্বইচ্ছায়, জনগণ তাদের নিজস্ব ইচ্ছাই এটা মেনে নেবে, কারণ এটা তাদের কর্তৃক সৃষ্ট এবং তাদের অবশ্যই তাদের উন্নতি এবং তাদের ভালোর জন্য সৃষ্টি করা হয়েছে, এবং তাদের কর্তৃক যেহেতু সৃষ্ট, এজন্য এখানে বল প্রয়োগের কোনো বিষয় এখানে জড়িত নয়। এর মধ্যে আনুগত্যের স্থায়িত্বতা। শুধুমাত্র ক্ষমতা যখন থাকে, আইনগত বৈধতা ছাড়া যে ক্ষমতাটা থাকে, এই ক্ষমতাটা যখন থাকে তখন এটার প্রতি জনগণ অনুগত থাকে, অথবা অধস্থন ব্যক্তি যারা তারা অনুগত থাকে। কিন্তু এটার স্থায়িত্বটা একেবারে কম, একটা লিমিটেড সময় পর্যন্ত। পৃথিবীতে কোনো ক্ষমতাই যেহেতু স্থিরস্থায়ী নয়, তাহলে এটার স্থায়িত্বটা একেবারে কম থাকে। কিন্তু আবার কর্তৃত্বের ক্ষেত্রে আনুগত্যের স্থায়িত্বটা অনেক দীর্ঘ সময় ধরে হয়, কারণ সেটা আইনগতভাবে স্বীকৃত, এটা রাষ্ট্রীয় আইন থাকে, সেটাকে তোমার জনগণের অবশ্যই মানতে হয়। জনগণ এটা এই কারণেই মানে যেটা তাদের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের দ্বারাই সৃষ্টি, বিধায় জনগণ এই বিষয়টাকে অবশ্যই মেনে নেয়। এরপর আমরা রাখবো বৈধতা। ক্ষমতার ব্যাপারটা বৈধতা এবং বৈধতার প্রশ্ন জড়িত নয়। ক্ষমতা অবশ্যই বৈধতার প্রশ্ন জড়িত থাকে না। তোমার কোনো না কোনো একটা ক্যাপাসিটির মাধ্যমে, কোনো না কোনো একটা পাওয়ারের মাধ্যমে তুমি নিজের ইচ্ছাটাকে অন্যজনের উপর ফলাতে পারলে সেটাকে ক্ষমতা বলা হয়। কিন্তু কর্তৃত্ব হতে হলে সেটাকে তোমার অবশ্যই বৈধ হতে হবে। বৈধ ক্ষমতার নামই কিন্তু কর্তৃত্ব। এরপর আমরা 5 নম্বরে করবো কর্তৃত্বহীন ক্ষমতা এবং ক্ষমতাহীন কর্তৃত্ব। এটা ক্ষমতা এবং কর্তৃত্বের একটা পারস্পরিক সম্পর্ক। প্রথমে আসছে কর্তৃত্বহীন ক্ষমতা। ক্ষমতা অবশ্যই কর্তৃত্বহীন। ক্ষমতায় কর্তৃত্বের কোনো প্রয়োজন নেই। ক্ষমতা বল প্রয়োগের মাধ্যমে অন্যজনের ওপর নিজের ইচ্ছাটাকে ফলাতে পারলে সেটাকে বলা হয় ক্ষমতা। তাই ক্ষমতা কর্তৃত্বহীন। কিন্তু ক্ষমতাহীন কর্তৃত্ব হতে হলে সেটাকে প্রথমে ক্ষমতা হতে হবে। তোমাকে অবশ্যই তোমার নিজের ইচ্ছাটাকে, অথবা তোমার প্রতিষ্ঠানের, অথবা তোমার সংগঠনের, অথবা তোমার ইনস্টিটিউশনের যে রুলস রেগুলেশনগুলো রয়েছে, সেটা তুমি অন্যজনের উপর সেটাকে বর্তাবে এবং অন্যজন তোমার এই বিষয়গুলো মেনে নেবে। এটা তোমার অবশ্যই একটা ক্ষমতার মধ্যে পড়তে হবে, কিন্তু সেটা অবশ্যই আইন সিদ্ধভাবে হতে হবে। তাই কর্তৃত্ব হতে গেলে সেটাকে প্রথমেই ক্ষমতা হতে হবে। তার মানে কর্তৃত্বহীন ক্ষমতা যেমন প্রয়োজন নেই, তেমনি আবার ক্ষমতা ছাড়া কর্তৃত্বের কথাও কিন্তু চিন্তা করা যায় না। এটা হচ্ছে আবার ক্ষমতা এবং কর্তৃত্বের সাথে একটা পার্থক্য এবং সম্পর্ক।
এরপর হচ্ছে রাজনৈতিক ক্ষমতা। তো রাজনৈতিক ক্ষমতা এই বিষয়টা সম্বন্ধে আমাদের একটা সম্যক ধারণা আমরা নিজেরা জানি, তোমরা অবশ্যই জানো। রাজনৈতিক ক্ষমতার যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এখানে বিভিন্ন দলীয় ব্যাপার থাকে। রাজনৈতিক ক্ষমতায় কর্তৃত্বের প্রয়োজন খুব একটা পড়ে না। এটা সরকারি নিয়ম নীতির অনেক সময়ই অনেকেই তোয়াক্কা করেন না। রাজনৈতিক ক্ষমতা কিছুটা পেশি শক্তি, কিছুটা অর্থনৈতিক শক্তি, বিভিন্ন দেশের প্রেক্ষাপটে বিভিন্ন রকম হয়ে থাকে। তো এটা হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে সম্পর্ক করার এবং পার্থক্য করার জন্য রাজনৈতিক ক্ষমতার ব্যবহারটা এটাকে আমরা একটা সোপান হিসেবে নিতে পারি। তাহলে আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো সম্বন্ধে শিখলাম সেটা হচ্ছে ক্ষমতা এবং কর্তৃত্বের সংজ্ঞা শিখেছি। আমরা ক্ষমতা বিভিন্ন রূপ সম্বন্ধে ধারণা নিয়েছি: কর্তৃত্বব্যঞ্জক ক্ষমতা, গণতান্ত্রিক সমাজের ক্ষমতা, সর্বাত্মক ক্ষমতা। আমরা জেল গিবসন এর মতে কর্তৃত্বের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্বন্ধে একটা ধারণা নেওয়ার চেষ্টা করেছি। এক নম্বর বৈশিষ্ট্য ছিল কর্তৃত্ব একটি পদ বা অবস্থান। এই কর্তৃত্ব অধস্তনকে মেনে নিতে হয় কারণ তা আইন দ্বারা স্বীকৃত থাকে। কর্তৃত্ব সর্বদাই উলম্বিকভাবে খাটানো হয়। এরপর আমরা ক্ষমতা এবং কর্তৃত্বের ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্বের বিভিন্ন প্রকারভেদ: যৌক্তিক কর্তৃত্ব, ঐন্দ্রজালিক কর্তৃত্ব এবং ঐতিহ্যবাহী কর্তৃত্ব। কর্তৃত্বের বিভিন্ন প্রকারভেদ সম্বন্ধে আমরা শিখেছি। এরপরে আমরা শিখেছি ক্ষমতা এবং কর্তৃত্বের মধ্যে বিভিন্ন পারস্পরিক সম্পর্ক। এটা হচ্ছে সংজ্ঞা, প্রকৃতি এবং কার্যপদ্ধতি অনুসারে বল প্রয়োগের উপাদান হিসাবে আনুগত্যের স্থায়িত্বতা, বৈধতা, কর্তৃত্বহীন ক্ষমতা, ক্ষমতাহীন কর্তৃত্ব, রাজনৈতিক ক্ষমতা। তো আমার মনে হয় যে ক্ষমতা এবং কর্তৃত্ব সম্বন্ধে সংক্ষিপ্ত সময় আমাদের যে ক্লাসটা ছিল এটা অবশ্যই তোমাদের জন্য কাজে দেবে। তোমরা যদি একটু বাড়িতে বসে ভিডিওটা দু একবার দেখো তাহলে তোমাদের বিষয়টা সম্বন্ধে একটা আইডিয়া এসে যাবে। আরেকটা বিষয় তোমাদেরকে একটা ইনফরমেশন জানানো ছিল যে আমার এই ক্লাসগুলো তোমরা ইউটিউবে এটা পেতে পারো। অনেকে ফেসবুক অ্যাকাউন্ট নেই অথবা ফেসবুক অনেকে ব্যবহার করে না, সেই ক্ষেত্রে তোমরা ইউটিউবে যেতে পারো। ইউটিউবে গেলে MASUM, মাসুম, আমার যে ডাক নামটা রয়েছে মাসুম, একটা স্পেস দিয়ে পি, MASUM একটা স্পেস দিয়ে পি, মাসুম পি আমার চ্যানেল। এই চ্যানেলে তোমরা যদি যাও সার্চ দিলেই আগের ক্লাসগুলো সহ, আজকের ক্লাসটা সহ এবং পরবর্তী যে ক্লাসগুলো হবে আমি চেষ্টা করব সবগুলোই আমার ফেসবুক টাইমলাইনে রয়েছে। ফুলবাড়িয়া কলেজ অনলাইন ক্লাস এই পেজে রয়েছে এবং তোমরা ইচ্ছে করলে সেটাকে ইউটিউব থেকেও তোমরা দেখে নিতে পারো। যে কোনো একটা উপায়ে তোমরা ক্লাসগুলো যদি নিয়মিত দেখে নাও তাহলে আমার মনে হয় যে এই আপৎকালীন যে সময়টা যাচ্ছে ঘরে বসে তোমরা একটু যদি দেখো তাহলে এই ক্রাইসিস পিরিয়ডটা আমরা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এইটা পার করার মতন শক্তি এবং সাহস দিবেন। তোমাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। তোমরা এই সময়টাতে ভালো থাকো, পরিবারের সবার সাথে সময় দাও এবং অবশ্যই সৃষ্টিকর্তার নাম স্মরণ করবে। যারা মুসলমান তারা 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবে। অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছে তারা তোমাদের ধর্মগুলো পালন করার চেষ্টা করবে এবং মানুষের পাশে যারা অসহায় দরিদ্র মানুষ রয়েছে তাদের পাশে থাকার চেষ্টা করবে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।